ও টু আ নাইটিঙ্গেল এই কবিতাটির টেক্সট অ্যানালিসিসের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এর আগে কিন্তু আমরা এই কবিতাটির থেকে ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে আমরা এই কবিতাটির টোটাল 8টে স্ট্যান্জা আছে, সেখান থেকে আমরা সেই পার্টে কিন্তু 3টে স্ট্যান্জা ভালোভাবে আমরা অ্যানালিসিস করেছি এবং খুব সুন্দরভাবে সেটা অ্যানালিসিস করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই ভিডিওটি যারা দেখছো আমি তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে সেটার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা আগে সেটা দেখে নাও, তারপরে এটা দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো ওড টু আ নাইটিঙ্গেল জন কিটসের একটা কবিতা, খুবই সুন্দর একটা কবিতা, বিউটিফুল একটা কবিতা, এবং এই কবিতাটির আমরা টেক্সট অ্যানালিসিস করব এই ভিডিওতে। তো আমরা 3টে স্ট্যান্জা কমপ্লিট করেছিলাম আগের ভিডিওতে, আমরা আজকের এই ভিডিওতে 4 নম্বর স্ট্যান্জা থেকে স্ট্যান্জা 4 থেকে শুরু করব। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো যে তোমরা অবশ্যই ভিডিওগুলো পুরোটা দেখো, তোমাদের অনেক হেল্প হবে এখান থেকে, এটুকু বলতে পারি। তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে আগের যে 3টে স্ট্যান্জা করেছি সেখানে দেখেছি যে আমাদের পোয়েটিক পার্সোনার জন কিটস তিনি কিন্তু রুড রিয়ালিটি থেকে পালাতে চাইছেন, সেজন্য কিন্তু আমরা জন কিটসকে স্কেপিস্ট বলে থাকি। তিনি রুড রিয়ালিটি ছেড়ে তিনি কিন্তু চাইছেন নাইটিঙ্গেলের জগতে যেতে, কল্পনার জগতে তিনি যেতে চাইছেন, এবং তার জন্য কিন্তু আমরা দেখেছি তিনি বিভিন্ন রকম ওয়াইনের উল্লেখ করেছেন। ওয়াইন 4 রকম ওয়াইনের মেনলি সেকেন্ড স্ট্যান্জা আছে, তো সেটা আছে, তোমরা দেখে নিও। তো আমরা আজকে মেনলি ফোর্থ স্ট্যান্জাটা শুরু করছি এখান থেকে। ওকে, তো দেখো শুরু হচ্ছে ফোর্থ স্ট্যান্জা। দেখো, অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, অ্যাওয়ে অ্যাওয়ে। তো এখানে অ্যাওয়ে অ্যাওয়ে বলছে, বলতে এখানে আমাদের পোয়েটিক পার্সন নিজেকেই বলছে অ্যাওয়ে অ্যাওয়ে, মানে কি অ্যাওয়ে মানে আমরা জানি দূরে। তো তিনি কি অনেক দূরে যেতে চান রুড রিয়ালিটি থেকে, তিনি প্রেজেন্ট ওয়ার্ল্ডে আছেন, তো সেখান থেকে কল্পনার জগতে যেতে চান, তাই বলছেন কি অ্যাওয়ে অ্যাওয়ে। তো এখানে তিনি কিন্তু এসকেপ করতে চান, তিনি এই রুড রিয়ালিটি ছেড়ে যেতে চান। তার কারণ অনেকটাই আছে, ফ্যানি ব্রাউন আছে, তার ব্রাদার আছে, তার ফাদার ছিল, তো অনেক তার মানে যে বাস্তব জীবনের তার তিক্ত অভিজ্ঞতা আছে, তার জন্যই কিন্তু তিনি সেটা ছেড়ে চলে যেতে চান। ওকে, তো তাই বলছে অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, বলছে আই উইল ফ্লাই টু দি, আই ওয়ান্ট টু ফ্লাই, আমি তোমার কাছে উড়ে যেতে চাই, নাইটিঙ্গেলের কাছে যেতে চাই। কে? জন কিটস। নট চ্যারিয়েটেড বাই বাক্কাস অ্যান্ড হিজ বার্ডস। তো বাক্কাসের একটা অনেক বড় গল্প আছে, যেখানে আমাদের জিউসের কথা বলতে হয়, হেরার কথা বলতে হয়, শিমেলের কথা বলতে হয়, তো সেটা আমি বলতে যাচ্ছি না, এটা একটা মাইথোলজি, গ্রিক মাইথোলজি, সেটা বলতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তো অন্য কোনো দিন তোমাদের একটা ভিডিওতে আমি এটা বলে দেবো, আশা মানে সেরকমই সম্ভব হলে করব। তো এখানে বাক্কাস আমাদের যেটা জানা দরকার একটুখানি মেনলি সেটাই আমরা বলবো। বাক্কাস হচ্ছে ওয়াইন গড, ঠিক আছে, ওয়াইনের গড অফ ওয়াইন বাক্কাস, ঠিক আছে। তো বাক্কাস হচ্ছে রোমান গড অফ ওয়াইন। তো বাক্কাস এখানে উল্লেখ আছে, বাক্কাসের বলছে নট চ্যারিটেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্টস বলতে লেপার্ড। তো প্রত্যেক আমরা জানি দেবতার যে একটা করে বাহন থাকে, তো এখানে বাক্কাসের বাহন কিন্তু লেপার্ড, যেটাকে চিতাবাঘ, ঠিক আছে, লেপার্ড হচ্ছে বাক্কাসের বাহন। এবং চ্যারিয়েটেড মানে চ্যারিয়ট বলতে একটা গাড়ি, মানে রথ আমরা যেটা বলে থাকি, তো বাক্কাসকে কি সেই চ্যারিয়টে কি ক্যারি করা হতো। তো বলছে আমি তোমার কাছে উড়ে যেতে চাই, এখানে বাক্কাসের বলতে বাক্কাসকে ডিরেক্টলি না বলে এখানে কিন্তু বাক্কাসের দ্বারা ওয়াইনকে বোঝাচ্ছে। তো আমরা দেখেছি এর আগে কয়েকটি ওয়াইনের উল্লেখ করেছেন, 4টি ওয়াইনের সেই কল্পনার জগতে যেতে, কিন্তু এখানে তিনি অন্য রকম বলছেন। এখানে কি বলছে? নট চ্যারিয়েটেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্টস, বলছে আমি তোমার কাছে উড়ে যেতে চাই, বাট বাক্কাস এবং তার পার্টসের সাহায্যে নয়, তাদের যে ক্যারি করা হয় যে গাড়িতে চ্যারিয়ট, সেই গাড়িতে করে, বা আমি বাক্কাসের সঙ্গে, এখানে ওয়াইনকে বলাচ্ছে, বলছে আমি ওয়াইনের দ্বারা বা বাক্কাসের দ্বারা অ্যান্ড হিজ পার্টসের দ্বারা আমি তোমার কাছে যেতে চাই না। তিনি কীভাবে যেতে চান? বাট অন দ্য ভিউজলেস উইংস অফ পোয়েজি, ঠিক আছে। তো এখানে কবির কিন্তু মানে সেকেন্ড লাইনে যেখানে চ্যারিয়ট বাক্কাস, তো এখানে কিন্তু কবির মনে হচ্ছে যে ওয়াইন ইজ নট সুইটেবল, ঠিক আছে, সেজন্য তিনি বলছেন, কিন্তু এর আগে কিন্তু ওয়াইনের কথা বলেছেন, বাট এখানে কিন্তু ওয়াইনের কথা বলছেন না, কারণ তার মনে হয়েছে যে ওয়াইনটা সুইটেবল নয়, ঠিক আছে। তারপরে কি বলছে? বাট অন দ্য ভিউজলেস উইং অফ পোয়েজি, পোয়েজি হচ্ছে পোয়েট্রির আর্কাইক ফর্ম অফ পোয়েট্রি, ঠিক আছে, পোয়েজি মানে পোয়েট্রি। তো কীভাবে তিনি যেতে চান? ভিউজলেস উইংস অফ পোয়েট্রি মানে কি
কবিতার ডানায় ভর করে তিনি সেই পাখির কল্পনার জগতে নাইটিঙ্গেলের জগতে তিনি প্রবেশ করতে চান, এবং যেটা হবে কিনা ভিউলেস, যেটা কিনা দেখা যাবে না। তো এটা এক রকমের ইমাজিনেশন, ঠিক আছে। এবং কবিতার মধ্যে কিন্তু ইমাজিনেশন থাকবেই, কারণ আমরা জানি যে উইদাউট ইমাজিনেশন কবিতা হয় না। তো কবিতার মধ্যে কিন্তু ইমাজিনেশন থাকবে। তো ইট ইজ আ ম্যাটার অফ ইমাজিনেশন। বলছে আমি সেই কবিতার পোয়েট্রির ডানায় ভর করে তোমার কাছে যেতে চাই, যেটা কি ভিউলেস, যেটা কি দেখা যায় না। Through the dull brain perplex and retards, though the dull brain perplex and retards, এখানে কবি নিজের ব্রেনের কথা বলছেন। বলছে মাই ব্রেন ইজ ডাল অ্যান্ড পারপ্লেক্স, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই জন কিটস ডোন্ট নো হাউ টু রিচ টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। ঠিক আছে, বলছে এখানে তিনি নিজের ব্রেনের কথা বলছেন। তো ব্রেন ডাল অ্যান্ড পারপ্লেক্স, এবং সেজন্য কিন্তু তিনি বুঝতে পারছেন না, এবং সেই ডাল ব্রেনে কিন্তু কল্পনা করা সম্ভব নয়, কল্পনার উপযুক্ত তার ব্রেনটা নয়। তাই তিনি বলছেন দো দ্য ডাল ব্রেন পারপ্লেক্স মানে হতভম্ব হয়ে যাওয়া। তো তার ব্রেনটা হচ্ছে পারপ্লেক্স এবং ডাল, ঠিক আছে। তো সেজন্য কিন্তু তিনি কল্পনাও করতে পারছেন এবং যেতেও পারছেন না। অ্যান্ড রিটার্ডস মানে কি অবস্ট্যাকেলস, বাধা। বলছে অ্যান্ড দ্যাট ইজ হোয়াই মাই ব্রেন ইজ ডাল অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই এম নট এবল টু রিচ টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল, টু দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, টু দ্য ওয়ার্ল্ড অফ ফ্যাসিনেশন। ওকে, রিটার্ডস মানে কি বাধা। অলরেডি উইথ দি, তারপরে দেখো কি বলছে, অলরেডি উইথ দি, বলছে অলরেডি আমি তোমার সঙ্গেই আছি। টেন্ডার ইজ দ্য নাইট। তো এই নাইটটা হচ্ছে টেন্ডার, কারণ এটা হচ্ছে সেই কল্পনার জগতের নাইট। এখানে কিন্তু আমরা কবিতার মধ্যে দেখবো যে ড্রিম ভার্সেস রিয়ালিটি বা ফ্যাসিনেশন ভার্সেস রিয়ালিটি, রোমান্টিসিজম ভার্সেস রিয়ালিটি কিন্তু সবসময় এই কবিতাতে থাকে, এবং মডার্ন এজের কবিতাগুলির কিন্তু বৈশিষ্ট্য এটাই, ঠিক আছে। কখনো কখনো তিনি সেই ড্রিম মানে কল্পনার জগতের কথা বলবেন, এবং মাঝে মধ্যে তিনি কিন্তু আবার রুট রিয়ালিটিতে ফিরে আসবেন। তো এখানে বলছে অলরেডি উইথ দি, অলরেডি আমি তোমার সঙ্গেই আছি, মানে কি কল্পনার জগতে। টেন্ডার ইজ দ্য নাইট, তো কল্পনার জগতে তিনি আছেন, সেই জন্য কি নাইটটা হচ্ছে টেন্ডার মানে কি সুইট সফট নাইট। ওকে, অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রন। হ্যাপলি দ্য কুইন মুন, তো এখানে যেহেতু রোম্যান্টিক জগতে তিনি আছেন, তো সেখানে তো মুন থাকবেই, মুন থাকবে না রোম্যান্টিক জগতে, সেটা তো হয় না। তো সেই আকাশে চাঁদ উঠেছে, এবং চাঁদটাকে এখানে দেখো মুনকে কিন্তু কুইনের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এটাকে আমরা মেটাফোর বলে থাকি, ঠিক আছে। তো এখানে চাঁদকে বলছে কুইন, চাঁদ আকাশে উঠেছে, এবং চাঁদ যে আকাশে উঠেছে সেটাকে কি বলছে, সে যেন তার থ্রনে, এই মুন ইজ অন হার থ্রন, সে যেন তার সিংহাসনে বসে আছে। ওকে, ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেজ হচ্ছে ফেজ পরি, ঠিক আছে। স্টারি ফেজ এখানে মানে স্টারগুলোকেই পরি বলা হচ্ছে। তো স্টারের অ্যাডজেক্টিভ হচ্ছে স্টারি। তো এটা হচ্ছে এটাও হচ্ছে অ্যানাদার এক্সাম্পল অফ মেটাফোর। ওকে, ক্লাস্টার্ড মানে কি একগুচ্ছ হওয়া বা সারাউন্ডেড ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেস। তো আকাশে চাঁদ আছে, এবং চাঁদকে ঘিরে অনেকগুলো কি স্টার আছে, এবং স্টারই রূপী মানে তারা রূপী পরীরা তার আশেপাশে আছে। তো এখানে কিন্তু স্টারগুলোকেই ফেজ বলা হচ্ছে, পরী বলা হচ্ছে। তো যেহেতু চাঁদ হচ্ছে মুন, তাই তার পাশে স্টার রূপে পরীগুলোও আছে। বাট হিয়ার, এখানে তিনি আবার প্রেজেন্ট ওয়ার্ল্ডে চলে আসছেন। বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট, কিন্তু এখানে তো কোনো আলো নেই, এখানে তো শুধুই হতাশা, এখানে তো শুধুই বিষণ্ণ গ্লুমি অ্যাটমসফিয়ার, এখানে শুধুই হতাশা, এখানে কোনো আলো নেই। তিনি কিন্তু সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন থ্রু ভার্ডিরাস গ্লুমস অ্যান্ড ওয়েন্ডিং মজি ওয়েস। তো এখানে হেভেন বলতে স্কাইকে বোঝাচ্ছে, ঠিক আছে। হেভেন এখানে স্কাই, অ্যান্ড ব্রিজেস মানে একটা বাতাস, মৃদু মন্দ একটা বাতাস। তো আকাশে কি সেই ব্রিজ বইছে, একটা বাতাস বইছে, এবং আকাশ থেকে যে ব্রিজ বইছে, বাতাস বইছে, এবং আকাশ থেকে কি একটা লাইট আসছে। এবং এই যে ভার্ডিউরাস গ্লুমস, এটার মানে হচ্ছে গ্লুম মানে তো ডার্কনেস, অবশ্যই এখানে গ্লুম মানে ডার্কনেস, আর ভার্ডিউরাস মানে কি সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটা ছাউনি বিশেষ, যেখানে ঠিক আলোটা প্রবেশ করতে পারে না। তো ভার্ডিউরাস গ্লুমস হচ্ছে ডার্কনেস ক্রিয়েটেড বাই দ্য লিফি ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, ঠিক আছে। তো একটা ডার্কনেস তৈরি হয়, এবং সেই ডার্কনেসটা তৈরি হয় কিসের জন্য, প্রচণ্ড গাছপালা থাকার ফলে সেখানে আলো প্রবেশ করতে পারে না, সেটা হচ্ছে তার ফলে যে ডার্কনেস ক্রিয়া হয় সেটাই। তো আকাশে একটা ব্রিজ বইছে, একটা
হাওয়া বইছে এবং সেই হাওয়ার ফলে গাছের যে ব্রাঞ্চেস, লিফি ব্রাঞ্চেসগুলো, সেগুলোর মধ্য দিয়ে একটা কি আলো একটা প্রবেশ করছে। আলোটা কিন্তু কোথার থেকে আসছে, মুন, আকাশে যে মুন এবং স্টার আছে সেখান থেকে একটা আলো আসছে এবং সেই আলোটা কি হালকা পরিমাণে সেই যে এই যে ডার্কনেসটা এখানে তৈরি হচ্ছে সেখানে আলোটা প্রবেশ করছে। থ্রু ভ্যারিয়াস গ্লুমস অ্যান্ড উইন্ডিং মসি ওয়েজ। তো মসি ওয়েজ হচ্ছে উইন্ডিং মানে কি আঁকা বাঁকা, জিগজ্যাগ ওয়ে, ঠিক আছে। তো ওয়েজ মানে ওয়েজগুলো সেই বনভূমির ওয়েজগুলো কি জিগজ্যাগ ওয়েতে বয়ে চলেছে, মানে আঁকা বাঁকা পথে চলেছে এবং সেখানে কি মসই জন্মেছে। মস মানে শ্যাওলা, সেখানে সেই পথগুলিতে ওয়েতে মস মানে কি শ্যাওলা জন্মেছে, কারণ সেখানে কিন্তু আলো ঠিকভাবে প্রবেশ করতে পারে না এবং সেই জায়গাটা কিন্তু ডার্কনেস, সেখানে সেই জন্য আলো প্রবেশ করতে পারে, সেই জন্য কি পথে কি মসি দেখা যায়, মসি জন্মেছে। ফিফথ স্ট্যাঞ্জা দেখো, 5 নম্বর স্ট্যাঞ্জা। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো অবশ্যই একটা তোমরা লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো ভিডিওটি কেমন হলো জানিয়ে। তোমরা একটু লাইক কমেন্ট করলে আমি একটু ইন্সপায়ার হলে ভিডিওগুলো তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। তো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, অল নোটিফিকেশানে ক্লিক করো। আমরা কিন্তু এইভাবে সব সিলেবাস অনুযায়ী পুরোটাই কমপ্লিট করব। এরপরে আমরা অন্য টপিক ধরবো, এটার কোশ্চেন অ্যান্সার করব। এর আগে আমরা লেগুন শর্ট স্টোরি টেক্সট অ্যানালিসিস করেছি, সেখান থেকে কিছু কোশ্চেন আপলোড করেছি, এখনও কোশ্চেন বাকি আছে, সেগুলোও করব। তো তোমরা চ্যানেলটির পাশে থেকো, আশা করি তোমাদের হেল্প হবে। ফিফথ স্ট্যাঞ্জা দেখো, I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon the bough. I cannot see, the poet বা পোয়েটিক পার্সোনা তিনি কিছু দেখতে পাচ্ছেন না। কেন? কারণ সেখানে ডার্কনেস, আমরা আগেই দেখেছি সেখানে ডার্কনেস আছে, সেই জন্য তিনি কিন্তু দেখতে পাচ্ছেন না সেখানে কী ধরনের ফ্লাওয়ার আছে, কত রকম ফ্লাওয়ার আছে, ঠিক আছে। আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। অ্যাট মাই ফিট বলতে মানে তার যে আশেপাশে যে ফ্লাওয়ারগুলো আছে এবং যে ঘাসের মধ্যে যে ফ্লাওয়ারগুলো থাকে সেই ফ্লাওয়ারগুলো কথা বলছে, তিনি কিন্তু সেই ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন না। নর হোয়াট সফট ইনসেন্স। ইনসেন্স মানে হচ্ছে কি সুগন্ধ, ঠিক আছে। এখানে সুগন্ধ ঠিক নয়, এখানে আমরা ফ্লাওয়ার ধরবো। নর হোয়াট সফট ফ্লাওয়ার্স হ্যাংস আপন দ্য বাউ, এবং তার মাথার উপর দিয়ে গাছের শাখা পোশাখা থেকে যে ধরনের ফ্লাওয়ারগুলো ঝুলছে, যে ধরনের সফট ইনসেন্স যার থেকে সুগন্ধি আসছে, সেই ফ্লাওয়ারগুলোকেও কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না, বিকজ দেয়ার ইজ ডার্কনেস। ওকে, বাট ইন এমব্লেমড ডার্কনেস গেজ ইচ সুইট। বাট ইন এমব্লেমড হচ্ছে, এমব্লেম মানে কি পারফিউমড, সুভাষিত। তো এটাকে আমরা বলে থাকি, এই যে এমব্লেমড ডার্কনেস বলছে, ডার্কনেসটাকে বলছে কি সুভাষিত ডার্কনেস বা অন্ধকার, ঠিক আছে। তো এমব্লেমড ডার্কনেস এখানে এই যে এটাকে আমরা বলে থাকি ট্রান্সফার্ড এপিথেট, ঠিক আছে। তো এমব্লেমড অবশ্যই এপিথেট বা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডার্কনেসের আগে মানে এখানে রংলি ইউজ করা হয়েছে। এই যে এমব্লেমড সুভাষিত মানে সুগন্ধি, এটা কিসের সুগন্ধি? এটা কিন্তু ফ্লাওয়ারের সুগন্ধি। এই যে সফট ইনসেন্স বলছে এটার সুগন্ধি, তো সেটাকে ডার্কনেসের বুঝিয়েছে। তো সে কি বলছে, বলছে ডার্কনেসের মধ্যে যেন একটা সুগন্ধ বা সুভাষিত একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। বাট ইন এমব্লেমড ডার্কনেস গেজ ইচ সুইট, এবং সেই গন্ধের দ্বারা তিনি কিন্তু দেখতে পাচ্ছেন না, বিকজ অফ ডার্কনেস, বাট তিনি গেস করতে পারছেন, অনুমান করতে পারছেন যে সেখানে ফ্লাওয়ার আছে। এবং গেস কি গেস করছেন? ইচ সুইট বলছে, ইচ অফ দ্য ফ্লাওয়ার মানে যেসব ফুলগুলো ছিল সবই কিন্তু সুইট, মানে সুইট স্মেলিং, সেগুলো কিন্তু সবই সুইট স্মেলিং, ঠিক আছে। হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ এন্ডাউ। সিজনেবল মান্থ বলতে আমরা মেকে বুঝি। তো মে মাসের কথা এখানে বলা হচ্ছে, এবং যেটা সাধারণত মেনলি অটাম সিজনে পড়ে। তো হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ এন্ডাউস মানে হচ্ছে গিফটেড, ঠিক আছে। তো এন্ডাউস কী হচ্ছে, সিজনেবল মান্থে কি বিভিন্ন রকমের ফুল ফোটে, বিভিন্ন রকমের ফুলের আগমন দেখা যায়। সিজনেবল মান্থ মানে কি মে মাসে বিভিন্ন রকম চারিদিকে ফুল ফোটে, বিভিন্ন রকম ফুলের সুগন্ধ থাকে, সেটাই মিন করছে। বলছে দ্য গ্রাসেস, দ্য থিকেট অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড। তো সেখানে কি আছে? দ্য গ্রাস আছে, দ্য থিকেট আছে, গ্রাস মানে ঘাস, থিকেট ঝোপঝাড়, অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড, এবং ওয়াইল্ড ফ্রুট ট্রি আছে। তো ফ্রুট ট্রিগুলোকে ওয়াইল্ড বলা হচ্ছে বিকজ দেয়ার ইজ ল্যাক অফ মেনটেন্স। ওকে, তো সেগুলো ঠিক পর্যবেক্ষণ করা হয় না, সেগুলো ঠিক কেয়ার করা হয় না, সেই জন্য কি বলছে ওয়াইল্ড। হোয়াইট হথর্ন হচ্ছে
এক রকমের থর্ন মানে কাঠ আমরা জানি, তো হথর্ন এক রকমের কাঁটাযুক্ত গাছ, যে গাছে সাধারণত হোয়াইট আর রেড অর পিঙ্ক কালারের ফ্লাওয়ার ফোটে, ঠিক আছে, সেটা হচ্ছে হথর্ন। অ্যান্ড দ্য প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন, প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন, এগ্ল্যান্টাইন হচ্ছে প্যাস্টোরাল মানে কান্ট্রি লাইফ, তোমরা জানো প্যাস্টোরাল, অ্যান্ড এগ্ল্যান্টাইন হচ্ছে, এগ্ল্যান্টাইন কাইন্ড অফ রোজ, ওকে। তো এক ধরনের রোজ, সেটা হচ্ছে এগ্ল্যান্টাইন, এবং যে রোজগুলো কি ওয়াইল্ড রোজ সাধারণত বলা হয়, আ কাইন্ড অফ ওয়াইল্ড রোজ উইথ ফ্রাগ্রান্ট ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস, সেটা হচ্ছে এগ্ল্যান্টাইন, ঠিক আছে। আর কী আছে, ফার্স্ট ফেডিং ভায়োলেটস, ভায়োলেটস অলসো আ টাইপ অফ ফ্লাওয়ার, এবং ভায়োলেটস ফ্লাওয়ার আমরা লুসি পোয়েমে দেখেছি, সেখানে ভায়োলেট ফ্লাওয়ার আছে। তো ভায়োলেট ফ্লাওয়ারগুলি কী হয়, ফার্স্ট ফেডিং হয়, মানে কি দ্রুত, আর ফেডিং মানে কি নুইয়ে পড়ে, বা আপনার যে সৌন্দর্য সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে কি নুইয়ে পড়ে, সেটা হচ্ছে ফার্স্ট ফেডিং। তো সেখানে ফার্স্ট ফেডিং ভায়োলেটস আছে, কভার আপ ইন লিভস, যেগুলো কি লিভস দিয়ে, পাতা দিয়ে সেগুলোকে কভার করা থাকে। অ্যান্ড মিড-মে's এল্ডেস্ট চাইল্ড, মিড-মে's, তো ইন দ্য মিডল অফ মে, এল্ডেস্ট চাইল্ড বলতে মানে মেয়ের প্রথম দিকে যে ফুলগুলো সেগুলোকে বলছে এল্ডেস্ট চাইল্ড। অ্যান্ড মিড-মে's এল্ডেস্ট চাইল্ড, দ্য কামিং মাস্ক রোজ, কামিং মাস্ক, মাস্ক মানে সুগন্ধি, আর কামিং মাস্ক রোজ হচ্ছে এজ আ টাইপ অফ অলসো, মানে যে রোজগুলো কি মানে সুইট স্মেলিং হয়, এবং যে রোজগুলো আকারে বড় হয় সেগুলোকে কি বলা হয়, মাস্ক রোজ, ওকে। ফুল অফ ডিউই উইন, এবং ডিউই উইন মানে কি সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা শিশির পড়েছে, এবং সেই শিশিরটাকে কিন্তু এখানে ওয়াইনের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাও অলসো ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। তো সেই ফুলের উপর, মাস্ক রোসের উপরে ডিউ শিশির পড়েছে, সেটাকে ওয়াইনের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য মারমারাস হন্ট অফ লাইস অন সামার ইভস, দ্য মারমারাস হন্ট মানে কি গুঞ্জন আওয়াজ, গুঞ্জন শব্দ, অফ লাইস মাছিদের গুঞ্জন আওয়াজ, গুঞ্জন শব্দ, অন সামার ইভ, ইভ হচ্ছে ইভিনিং, মানে সামার ইভিনিংয়ে বা সামার ইভিনিং বা জয়াস ডের যে ইভিনিং, সেই সামার ইভিনিংয়ে কি মাছিদের গুঞ্জন একটা শব্দ শোনা যায়। তো এখানে মেনলি ফিফথ স্ট্যান্জা, এটা ফিফথ স্ট্যান্জাতে আমরা এখানে বিভিন্ন রকম ইমাজারি আছে, আর কিছুই না, এবং বিভিন্ন রকম ফ্রুট, আর যে মে মাসে মানে সিজনাল মান্থে যে ধরনের ফ্লাওয়ারগুলো দেখা যায় তারই ডেসক্রিপশান আছে, ওকে। তো আমরা সিক্স স্ট্যান্জা দেখো, ডার্কলিং আই লিসেন, and for many a time I have been half in love with aceful death, ওকে। তো ডার্কলিং মানে ডার্কনেস, আই লিসেন, তো পোয়েটিক পার্সোনা, তিনি ডার্কলিং মানে ডার্কনেসের মধ্যেও তিনি শুনতে পাচ্ছেন, আই লিসেন শুনতে পান, কি শুনতে পাচ্ছে, আর দ্য সং অফ নাইটিঙ্গেল, ঠিক আছে। তো নাইটিঙ্গেলের সং সেই তিনি ডার্কনেসের মধ্যে থেকেও কিন্তু শুনতে পাচ্ছেন। অ্যান্ড ফর মেনি আ টাইম, এবং অনেক সময়, আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ এসফুল ডেথ, আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ এসফুল ডেথ, এসফুল ডেথ মানে কমফোর্টেবল ডেথ, ওকে, এসফুল মানে কমফোর্টেবল ডেথ। তো আমরা দেখেছি যে জন কিটস কিন্তু অনেক কবিতাতে, বিভিন্ন কবিতাতেই ডেথকে, মৃত্যুকে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন, মৃত্যুকে কিন্তু তিনি ইনভাইট করেছেন, আহ্বান জানিয়েছেন। তো এখানে মেনলি দেখো সেটাই বলছে, ফর মেনি আ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ এসফুল ডেথ, তিনি মৃত্যু চান, এই মুহূর্তে তিনি মৃত্যু চান, বাট তার একটা কন্ডিশন আছে, মৃত্যুটা কিন্তু এসফুল হতে হবে, মানে কি কমফোর্টেবল ডেথ হতে হবে, তিনি মৃত্যু চান কিন্তু কোনো যন্ত্রণা ছাড়াই মৃত্যু চান। আর এখানে বলছি দেখো, আই হ্যাভ বিন হাফ ইন লাভ, তিনি সেই মৃত্যুকে কিন্তু হাফ ভালোবেসে ফেলেছেন, হাফ ইন লাভ, তিনি কিন্তু বিভিন্ন কবিতাতেই মৃত্যুকে আহ্বান করেছেন, এবং বলছে আমি যে মৃত্যুকে হাফ ভালোবেসে ফেলেছি, এবং তিনি মৃত্যু চান সেটা কমফোর্টেবল ডেথ। কিন্তু হাফ ভালোবাসার কারণটা কি, এখানে হাফ বলা হয়েছে এই জন্য, তিনি যেমন মৃত্যুকে কিন্তু হাফ ভালোবাসে, তেমন কিন্তু লাইফটাকেও তিনি তেমনটাই কিন্তু হাফ ভালোবাসে, সেই জন্য তিনি এখানে হাফ কথাটি কিন্তু ইউজ করেছেন, ঠিক আছে। তিনি মৃত্যুকে হাফ ভালোবাসলে লাইফকেও কিন্তু হাফ ভালোবাসেন। কল্ড হিম সফট নেমস ইন মেনি অ্যামিউজড রাইম, কল্ড হিম মানে হিম বলতে সেই ডেথকেই বোঝাচ্ছে, বলছে তাকে কল্ড হিম মানে ডাকা হয়, সফট নেমস ইন মেনি অ্যামিউজড রাইম, রাইম হচ্ছে কবিতা, ঠিক আছে, রাইম এখানে কবিতা। তো বলছে বিভিন্ন কবিতাতেই, আগেই বলেছি যে বিভিন্ন কবিতাতে তিনি ডেথকে আহ্বান জানিয়েছেন, তো বলছে বিভিন্ন কবিতাতেই মানে মৃত্যুকে তিনি আহ্বান জানিয়েছেন সফট নেমে, ঠিক আছে, সফট নেমে মানে মধুর সুরে আহ্বান জানিয়েছেন, এবং বিভিন্ন কবিতাতেই কিন্তু বিভিন্ন কবিতাতে বিভিন্ন নামে তিনি আহ্বান জানিয়েছেন।
টু টেক ইন্টু দ্য ইয়ার মাই কোয়াইট ব্রেথ, কেন আহ্বান জানিয়েছেন? টু টেক ইন্টু দ্য ইয়ার মাই কোয়াইট ব্রেথ, ব্রেথ মানে কি আমার নিঃশ্বাসটা নিয়ে যাওয়ার জন্য। কোথায় নিয়ে যাবে? ইন্টু দ্য ইয়ার মানে ডেথকে বোঝাচ্ছে। টু টেক দ্য ইয়ার, টু টেক ইন্টু দ্য ইয়ার মাই কোয়াইট ব্রেথ, আমার নিঃশ্বাসটাকে নিয়ে যাওয়ার জন্য আমি মৃত্যুকে আহ্বান জানিয়েছি। নাও মোর দ্যান এভার সিমস ইট ইজ রিচ টু ডাই। ওকে, এখন তিনি প্রেজেন্টের কথা বলছেন, বলছে কিন্তু এখন আই থিঙ্ক ইট ইজ বেটার টু ডাই, তিনি এখন মরতে চান। আগের বিভিন্ন কবিতাতে তিনি ডেথকে ডেথকে তিনি আহ্বান জানালেও এখন তিনি বলছেন যে ইট ইজ দ্য টাইম টু ডাই। ইট ইজ এটা তার ডিজায়ারটা কিন্তু রিচ এখানে, ঠিক আছে। তিনি এই মুহূর্তে কিন্তু আগের যে কবিতাতে যেভাবেই হোক মৃত্যুকে আহ্বান জানিয়েছেন আগের কবিতার বিভিন্ন জায়গাতে, তো এখানে তিনি বলতে চান যে তার ডিজায়ারটা কিন্তু রিচ, তিনি এখনই মৃত্যুবরণ করতে চান। টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেইন, টু সিজ মানে মৃত্যু, সিজ মানে আমরা জানি যে এক্সিট, ওকে। তো টু সিজ মানে ডেথ, আপন দ্য মিড নাইট উইথ নো পেইন, বলছে আমি এই মিড নাইটেই মরতে চাই, উইথ নো পেইন, কিন্তু তার কন্ডিশনটা কি? মৃত্যুটা হবে কমফোর্টেবল ডেথ, কোনো পেন তিনি চান না। হোয়াইল দো আর্ট পোরিং ফোর্থ দাই সোল অ্যাব্রপ্ট ইন সাচ অ্যান এক্সট্যাসি, কেন মৃত্যু চান? কারণ তিনি কিন্তু পাখির কাছে যেতে চান, পাখির জগতে প্রবেশ করতে চান, তো সেই জন্যে তিনি মৃত্যু চাইছেন। হোয়াইল দাও আর্ট পোরিং ফোর্থ দাই সোল অ্যাব্রোড, বলছে তুমি পোরিং ফোর্থ, ঠিক আছে। পোরিং ফোর্থ মানে কি? উজাড় করে দেওয়া, নিজেকে উজাড় করে দিয়ে তুমি সেই সঙ্গীত, সেই সুমধুর কণ্ঠ দিয়ে তুমি গান গেয়ে চলেছো, বাট তুমি তো আমার কাছে নেই, তুমি এখন কোথায় আছো? অ্যাব্রোড মানে কি? তুমি আমার থেকে অনেক দূরে আছো, তাই আমি তোমার কাছে যেতে চাই, সেই জন্য কিন্তু আমি মৃত্যুকে বরণ করতে চাই। ইন সাচ অ্যান এক্সট্যাসি মানে আনন্দ, তো পাখি কিন্তু সেই আনন্দের, পরমানন্দের গান গাইছে, সেটাই বলছে। স্টিল উডস দাও সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার ইন ভেইন, স্টিল উডস দাও সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, বলছে আমি মরে যাওয়ার পরেও তুমি গাইবে। অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, আমার হয়তো কান থাকবে, মরে যাওয়ার পরে আমার কান থাকবে, বাট ইন ভেইন, কিন্তু সেই কানটা ব্যর্থ কান হবে, কারণ আমার কানে কিন্তু তোমার সেই সং, তোমার সেই মিউজিক প্রবেশ করবে না। আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন। টু দাই হাই রিকোয়েম বিকাম আ সর্ড, রিকোয়েম হচ্ছে হোয়াট ইজ রিকোয়েম? রিকোয়েম হচ্ছে আ টাইপ অফ হিম, ঠিক আছে, HYMN। হিম মানে হচ্ছে প্রশংসা, স্তুতি, ঠিক আছে, স্তুতি, প্রশংসামূলক গান, হিম। টু দাই হাই রিকোয়েম বিকাম আ সড, এবং তোমার সেই হাই রিকোয়েমটা, তোমার সেই উচ্চ প্রশংসীয় গানটা বিকাম আ সড, সড মানে এখানে সড মানে মাটির ঢিলা, ঠিক আছে, সড মানে মাটির ঢিলা, যেটা একটা এখানে এই যে ঢিলাটা, মাটির ঢিলা বা ঘাইযুক্ত মাটি হচ্ছে সড, এটা একটা আচ্ছাদনের কাজ করে, একটা অন্তরায়ের কাজ করে। তো এখানে বলছে তোমার সেই, দেখবে যখন কবর দেওয়া হয়, তো কবরের উপরে মাটি চাপা দেওয়া হয় যাতে উপরের কোনো আওয়াজ তার মধ্যে না যায়, তো একটা দুটো ওয়ার্ল্ডের মধ্যে একটা পার্টিশন সৃষ্টি করে এই সড। তো বলছে টু দাই হাই রিকোয়েম, আমি হয়তো অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন টু দাই হাই রিকোয়েম বিকাম আ সড, বলছে আমি মরে যাওয়ার পরে হয়তো আমার কান থাকবে, কিন্তু আমার সেই কানটা ব্যর্থ হবে, যে কানে তোমার এই হাই রিকোয়েমটা যেতে পারবে না, অ্যান্ড বিকাম আ সড, এবং আমার আর তোমার মধ্যে কি একটা অন্তরায় সৃষ্টি হবে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, একটা অবস্টেকেল সৃষ্টি হবে। ওকে, তো এই হয়ে গেল 6th স্ট্যাঞ্জা, আর বাকি রইল 2টো স্ট্যাঞ্জা, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে। আপাতত এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।